আমাদের এই যে 24 বছর আমরা সাকিবের এই যে সবাই তোমরা তো সবাই লেখালেখি বলা বলি হচ্ছে, সে তার কি ছবি ফ্লপ হয়নি? এমনও ছবি চলেও নেই, সে কি রাতের বেলা কাঁদে নাই যে আমার ছবিটা চললো না, আবার চেষ্টা করছে, আবার ডিরেক্টরের সাথে পিছিয়ে ঘুরছে, গল্প নিয়ে গবেষণা করছে, একটার পর একটা ছবি দিছে। তো এখানেই ছেলেটা কিন্তু 15 ডেজ আসা যাওয়া আসে চুপ করে একটা সাইডে একটা কর্নারে বসে থাকতো। যে একদিন 15 দিনের পরে আমি ওকে প্রশ্ন, এই ছেলে তোমাকে নিয়ে সিনেমা বানাবো, তোমার কোনো কথা বলো না কেন? তো একদম ছোট করে, শর্টটা পরিষ্কার না, বলে জি জি। আমি জি কে রে বেটা, সিনেমা হিরো হবা তুমি আবার জি কি? এখন শাকিব খান ভাই সুপারস্টার, স্বীকার করতে তো কোনো সমস্যা নেই, সে তার মতো চলবে, আমার মাহফুজ আহমেদ আমাদের মতো চলবে, নিশোর মতো চলবে, কোনো সমস্যা নাই। জন্যই লিখেছি, তোমার উপর চিন্তা করেই গল্পটা লেখা, তোমাকে নিয়েই এটা চিন্তা করা, এই যে কথাগুলো এগুলোকে আমাদের বলতে হয়েছে, কারণ হচ্ছে যে আমাদের আসলে কোনো লাস্ট আর অপশন ছিল না শাকিব ছাড়া। তবে আমি বলবো শাকিব সেইটা হচ্ছে যে সত্যিকার অর্থে আমাদেরকে উদ্ধার করেছে। রাজকুমার বলেন, তুফান বলেন, বা ভাইয়ার শাকিব ভাইয়ের আরো যে ছবিগুলো আসবে, আমাদের কিন্তু আমাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতার করার সময় এখন আমাদের আর নেই। অ্যাকচুয়ালি দরজ বাজেট আছে 10 কোটি টাকার উপরে, আমি 10 কোটি টাকার উপরে একটা বাজেটের ছবি দিয়ে আমি তো আমার দেশীয় ছবির সাথে কম্পিটিশন করার জন্য বানাচ্ছি না এত টাকা। চুপ থাকলে, এটা আমি সাকিব ভাইকে শিখছি, এত বড় বড় ঘটনা উনি চুপ থাকে, উনি ওনার মতো কাজ করে যায়। সাকিব ভাই আমাকে বলছে, রাফি চুপ চুপ থাকা অভ্যাস করা ভালো, আসলে এটা ভালো। না না, ইদিকা পাল তো কোনো কলকাতা কি নামি দামি হিরোইন না, চিন্তা কলকাতা, ও কি বোম্বের হিরোইন, ও কি তামিলের হিরোইন, তা তো না, একদম নাটকের হিরোইন। সেটা নিয়ে এসে ছবি, এখন সবাই বলতেছে বেদের মেয়ে জোসনা, কেউ বলতেছে অমুক, কেউ বলতেছে তমুক, কেউ বলতেছে 10 কোটি টাকা ব্যবসা এবং সাকিবের জীবনের শ্রেষ্ঠ অভিনয়। সেটা ডাইরেক্টর করতে পারছে, ডাইরেক্টর ফিল করছে যে এখন গল্পের যেহেতু চলবে, সেহেতু কিছু গত 2 বছরের কিছু হাওয়া, তারপরে রায়হান রাফি পরাণ, তারপর আগে সে যারা যে ওই যে পোড়ামন 2 করছে, বা এগুলো এখন এই গল্পের যে ছবি দর্শকদের মনের মধ্যে দাগ কাটতেছে, তার মানে দর্শকরা ভালো গল্পের সিনেমা বানাইতে হবে। তো ফ্যান ছিল না আমাদের এই যে 24 বছর আমরা সাকিবের এই যে সবাই তোমরা তো সবাই লেখালেখি বলা বলি হচ্ছে, সে তার কি ছবি ফ্লপ হয়নি? এমনও ছবি চলেও নেই, সে কি রাতের বেলা কাঁদে নাই যে আমার ছবিটা চললো না, আবার চেষ্টা করছে, আবার ডিরেক্টরের সাথে পিছিয়ে ঘুরছে, গল্প নিয়ে গবেষণা করছে, একটার পর একটা ছবি হিট দিছে। তো তার যে অবদান, সে তো কাউকে কখনো ইয়ে করে কথা বলে নাই। সেকেন্ড হিরোইনের সে গল্প শুনছে না, ক্যারেক্টার শুনছে না, এখানে কিছু করেন। তখন ঝিনুক কথাচিত্র, আচ্ছা, ঝিনুক কথাচিত্র একটা রোমান্টিক ছবির একটা স্ক্রিপ্ট চলতেছে। আমাদের একজন বিশিষ্ট সাংবাদিক, উনিও নেই, উনি মারা গেছে, ইয়াসিন বাবুল, চিত্রালিতে ছিলেন। তো ও স্ক্রিপ্ট করতেছে, তো এর মধ্যে আবার ওই কাকরাইল এরিয়াতেই ভুইয়া মেনশনের সামনে দিয়ে আজিজ রেজা একটা ছেলেকে নিয়ে যাচ্ছে। তো আজিজ রেজা বললো যে ভাইয়া আপনি তো অনেককে নিয়ে কাজ করেন, এটা আমার ছোট ভাই, একে নিয়ে কাজ করা যায়। পরে বললাম আচ্ছা ঠিক আছে, এক কাজ করো তুমি। আমার একটু দেখলাম, আমি দেখে আমার মনে হয়েছে যে অ্যাকচুয়াল ফিজিক্সটা ছবি করার মতো না, একটা হিরো হওয়ার মতো সেরকম ফিজিক্স নাই, কিন্তু চোখগুলোর মধ্যে একটা ইনোসেন্সি আছে। তো ওটার থেকেই আমার একটু সফট ছিলাম। পরে আমি ওরা বললাম যে লাঞ্চ ব্রেকে তুমি আসো, ওখান প্রডিউসারের সাথে ইন্ট্রোডিউস করে দেখি উনি কী বলে। তারপরে যাওয়ার পরে আমি রফিকুল ইসলাম, জনতা ব্যাংকের সুদীর্ঘদিন সিবিএ প্রেসিডেন্ট, আচ্ছা, এবং মতিঝিলে চিনে এক নামে তাকে, এরা 3 জন একসাথে আমরা 4 জন লাঞ্চ করতাম অফিসে। তো লাঞ্চের টাইমে আমি ওরে বললাম যে তুমি ওই টাইমে আসো। তো আমি রবিবারে বললাম এই ছেলেটা, উনি আমাকে স্ট্রেট বললেন যে আপনি ভালো বুঝেন, কী হবে না হবে এটা আপনার ব্যাপার, এগুলো আমাকে প্রশ্ন করে লাভ না, আপনি যাকে নেবেন আমি জানি। পরবর্তীকালে তো এখানেই ছেলেটা কিন্তু 15 ডেজ আসা যাওয়া আসে চুপ করে একটা সাইডে একটা কর্নারে বসে থাকতো। যে একদিন 15 দিনের পরে আমি ওকে প্রশ্ন, এই ছেলে তোমাকে নিয়ে সিনেমা বানাবো, তোমার কোনো কথা বলো না কেন?
তো একদম ছোট করে, শর্টটা পরিষ্কার না। বলে জি জি, আমি জি কি রে বেটা, সিনেমা হিরো বাবা তুমি আবার জি কি। আলটিমেটলি উনি আমাকে বললেন যে এই ছেলেটাকে নিয়ে কাজ করলে আমাকে কয়েকটা দিনের জন্য দিয়ে দেন। আচ্ছা, তারপর নিয়ে ঠিক 1-2 মাস উনি ট্রেন আপ করলো। একদিন গেলাম, দেখলাম, দেখার পরে আমার কাছে মনে হয়েছে অনেক চেঞ্জ, অনেক ডেভেলপ করে গেছে। তারপরে ওকে নিয়ে আসলাম এই কাকরাইলের একটা সেলুনে, শিলামণি মার্কেটের একটা বিহারি সেলুন। ওরকে দিয়ে আমার অনেক হিরোর মানে হেয়ার স্টাইলগুলো ওর এখানে বসে করাই আমি। আমিন খানেরও একটা সময়। পরে ওকে রেডি করার পরে রফিকুল ইসলামই তাকে চিনে না, এটা আবার কাকে নিয়ে আসলেন? ও আমরা ওই ছেলেটাই। ওই বলেন কি, দেখলেই মনে হয় একটা ভালো ছেলে, হিরো। হ্যাঁ, এইভাবে হয়। ও সিরিয়াস, সিনসিয়ার। 5টি বছর ছেলেটি একাগ্র চিত্তে কাজ করেছে, কোনোদিন কোনো শব্দ উচ্চারণ করেনি। দরকার ছিল, আমি ওকে চেষ্টা করেছি। তারপরে একটা বছর আসলো, দীপজল সাহেব অনেকগুলো ছবি করতে হইলো। আসলে ওই যে আমি যে অক্লান্ত পরিশ্রম আমার সাথে র্যাপ করেছে, অনেকেই করেছে, পুরো ইন্ডাস্ট্রিতে অনেক লোকে, আমরা বিভিন্ন সময় মিটিং টিটিং করে ক্লান্ত, কিছুই কোনো কাজ হইল না। ছবি দিয়ে ছবি চেঞ্জ, ঝাঁকে ঝাঁকে লোক কিন্তু ফুলবাড়িয়াতে যেখানে শুটিং করি আসতেছে, এবং সবাই সাকিব আর অপু বিশ্বাসের শিডিউল চায়। দীপজল সাহেব বললাম কাজ হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, এখন আপনি ছেড়ে দেন, আপনি এদেরকে ছেড়ে দেন। সাকিবকে যখন কোনো চলবে তখন আমি ছবি রিলিজ করছিলাম নিষ্পাপ মুন্না। আচ্ছা, নিষ্পাপ মুন্না রিলিজ করে, আপনি নিষ্পাপ মুন্নার প্রডিউসার হলো আমাদের মোহাম্মদ আলী ভাই, আমাদের হিমেল ছিল এটার এক্সিকিউটিভ প্রডিউসার। মিনিমাম 8-9 কোটি টাকা কামাইছে। এরপরের ছবি আসলো নাম্বার 1 সাকিব খান। পুরাটা কিন্তু আবার সেই রাজত্ব গ্রহণ করে নিল। ওইখানে সাকিবের অবদান আছে, আমার একা অবদান করলে আমার টিমের অবদান আছে সবাই। এখন সাকিবের, এখন আপনার যদি এক সময় মনে করেন আপনার সাথে একটা সময় মনে হইতে পারে, আমারও মনে হইতে পারে যে তানভীর তারেক ভাই কি আগের জায়গায় আছে, এখনকার যে সিচুয়েশন অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, এটা আমার নিজস্ব চিন্তা। কিন্তু আপনি কিন্তু আপনাকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন, এখন না, এখন থেকে আরো 5 বছর পরে যা আসবে টোটাল থেকে কন্ট্রোল করার মতো অ্যাবিলিটি আপনার আছে। এটা আছে, এটা আমি হয়তো জানি না, দেখে আমার চিন্তাটা এটা হইতে, তারই লাখ না, আমারও লাখে ডিসফেভার হতে পারে, কিন্তু আমার কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই এর মধ্যে। হ্যাঁ, যেমন আমি কিন্তু ওইরকম একটা প্রডিউসার, মানে এমন একটা ডিরেক্টর, যার গড়ে একবার ছবি করছি, সে কিন্তু সেকেন্ড টাইম আর আমাকে বাদ দিতে পারে নাই, কারণ সে দেখছে আমার দ্বারা তার কোনো লস হয় নাই। কাজ করতে গিয়েও আমার দ্বারা তার কাজের কোনো ক্ষতি হয় না, যে আমাকে শুধু আমি একেবারে মানে যারা সিনেমা করেনি তাদেরকে দিয়েও সিনেমা করে আমরা দেখাই দেওয়ার মতো অ্যাবিলিটি আল্লাহর মতো আমাদের আছে। ওইটা না, সাকিবকে আমি কিন্তু করি না, সাকিব আছে, কিন্তু সাকিবের চিন্তাটা সাকিব করে, আমি কিন্তু ওইটা বলছি না। আর আমি কখনো ওই সাকিব আনডাউটলি অনেক বড় মাপের একজন অভিনেতা। এখন সে অভিনয় করতে করতে এমন একটা জায়গায় অবস্থান করছে, তার যে কোনো, আমি কিন্তু ওই জিনিসে খুব একটা বিশ্বাস করি না। আমি কিন্তু আমার জিনিসে বিশ্বাস করি। কেমন বিশ্বাস করি? আমার যে ইউনিট আছে, আমি কিন্তু অনেকবার প্রমাণ করেছি আমার ইউনিট বেস্ট ইউনিট। আমি একেবারে লেটেস্ট, এটা আমার আগুন দেখলেই আমি বুঝতে পারবো, যত ছবি আসুক, এর মধ্যে আরো অনেক ছবি আসবে। আমার আগুন যখন রিলিজ হবে আপনাদের সবাইকে ইনভাইট, আমি জানি কি জানি না, আমার টিম কি জানে না, টোটালটাই দেখা যাবে, তো এটা বোঝা যাবে যে আমরা কি এখন কি পুরান দাসের মেকিং করি না এখনকার দাসের মেকিং করি। এগুলো দেখে না খুব হাসি লাগে। যেমন শাকিব খান বা তার টিম বা তার ডিরেক্টর বা অন্য যে ফিল্মগুলো আসছে তার টিম বা তার আর্টিস্টরা, এদের কিন্তু আসলে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। রাইট, এদের যে ভক্তরা তারা কিন্তু এগুলো করে। বরং আমাদের যে এই সময় যে চলচ্চিত্রের একটা জোয়ার এসেছে, সব ভালো ভালো ছবি এসছে, এবং আমরা ডিরেক্টররা কিন্তু ভালো আছি। হিমেল বলেন, রায়হান রাফিটা ঠিক আমি অত ভালো কথা বলতে পারি, তারপর আমিও তো তার সুরঙ্গর পোস্টার নিলাম, তারপরে অন্তর্জাল দীপন দা তো আমার মেঘের নৌকা গানও গাইলো, আমার জিনিস নিল। আবার সেদিন দেখলাম তপু খান এই যে কালকেই আমার টিজারটা নিয়ে পোস্ট দিল। মানে আমাদের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই, আমাদের মধ্যে কিন্তু ছবি আসুক। এখন শাকিব খান ভাই সুপারস্টার, স্বীকার করতে তো কোনো সমস্যা নেই, সে তার মতো চলবে, আমার মাহফুজ আহমেদ আমাদের মতো চলবে, নিশোর মতো চলবে, কোনো সমস্যা নাই। সবারই ভক্ত থাকে, সব ছবি দর্শক ঘুরে ফিরে দেখবে। মানুষকে সিনেমা, ঈদের মধ্যে সিনেমা খালি একটা দেখে, আমি তো সব 5টা ছবি দেখেছি। শাকিব খানকেই ভালোবাসেন, নিশোকেই ভালোবাসেন,
সিয়ামকেই ভালোবাসেন, মাহফুজ আহমেদকেই ভালোবাসেন, তাহলে আপনারা সুন্দরভাবে তাদের প্রশংসা করেন। কিন্তু একজনকে ভালোবাসতে গেলে যে আরেকজনকে নামিয়ে দিতে হবে, এই ধরনের মেন্টালিটি আসলে খুব খারাপ। এরা কারা? অবশ্যই বিষয়টা হচ্ছে যে আমরা এইটা নিজেদের মধ্যে রেখেই আমরা হচ্ছে যে এটা যদি তখন এটা আমরা বলতাম বা এটা যদি আমরা ফ্ল্যাশ করতাম, তাহলে হয়তো বা আমরা আমাদের ছবিটা হয়তো বা সাকিবও করতো না। আমরা না পেলাম সিয়ামকে, না পেলাম চঞ্চলকে, তো এখন তো আমাদের তো ছবি করতে হবে। আর যেহেতু আমাদের গভর্নমেন্ট অনুদান দিয়েছে, এখন তার এটা ফিরাতেও পারবো না। নিজের প্রোডাকশন হলে বলতাম ঠিক আছে, যেই দিন ওদের টাইম হবে সেই দিনই করব, থাক পড়ে থাক। কিন্তু গভর্নমেন্টের তো কিছু বাধ্যবাধকতা আছে, আমাদেরকে দিয়েছে কিছু টার্মস কন্ডিশনে যেতে হবে। সেই জন্য আমরা সাকিব আগায় পিছায়। কিন্তু যখন সাকিবকে বলা হলো যে অলিক শো, আমরা যখন বললাম, ওর বাসায় মিটিং করলাম, মিটিং করে যখন বলা হলো যে তুমি গল্পটা শোনো, তুমি যে ছবি করবা আমরা সেটা বলছি না তোমাকে, তুমি গল্পটা শোনো, গল্পটা যদি ভালো লাগে তাহলে তুমি ছবিটা করো। এবং আমরা কিছু সেই সময় কিছু মানে তাকে বলেছি যে যেগুলো ঠিক ছিল না, যে আমরা বলেছি তোমার জন্যই লিখেছি, তোমার উপর চিন্তা করেই গল্পটা লেখা, তোমাকে নিয়েই এটা চিন্তা করা, এই যে কথাগুলো এগুলোকে আমাদের বলতে হয়েছে। কারণ হচ্ছে যে আমাদের আসলে কোনো লাস্ট আর অপশন ছিল না সাকিব ছাড়া। তবে আমি বলবো সাকিব সেইটা হচ্ছে যে সত্যিকার অর্থে আমাদেরকে উদ্ধার করেছে, এইটা আমি বলবো। কারণ হচ্ছে যে আমরা তো গিয়েছি, আমরা তো চেয়েছি চঞ্চলকে নিয়ে কাজ করতে, আমরা তো চেয়েছি সিএমকে নিয়ে কাজ করতে, কিন্তু সেই জায়গাটা তো হয়নি। তো সাকিব তো লাস্ট পর্যন্ত হচ্ছে যে এখন এই ধারা বলি ওই ধারা বলি, শেষ ধারা তো সাকিব তো আমাদেরকে শেষ ধারাই তো আমাদেরকে বাঁচালো অ্যাকচুয়ালি। তাহলে সাকিব না করলে কিন্তু আর আসলে সেইভাবে আমি এই যে এত বড় বিগ বাজেট একটা ছবি করছি সেটার আর কাস্টিং ছিল না। কিন্তু রাজকুমার বলেন, তুফান বলেন, বা ভাইয়ার সাকিব ভাইয়ের আরো যে ছবিগুলো আসবে, আমাদের কিন্তু আমাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতার করার সময় এখন আমাদের আর নেই। অ্যাকচুয়ালি বাজেট আছে 10 কোটি টাকার উপরে। আমি 10 কোটি টাকার উপরে একটা বাজেটের ছবি দিয়ে আমি তো আমার দেশীয় ছবির সাথে কম্পিটিশন করার জন্য বানাচ্ছি না এত টাকা দিয়ে, তাই না? তো ওটার তো আলাদা কিছু প্ল্যানিং থাকবে। তো আমি একটা জিনিস বারবারই বলার চেষ্টা করি, বা আমরা এখন ধরেন হিমেলের সাথে আমার কিন্তু কথা হয় রেগুলার, রাফির সাথেও কিন্তু আমরা কিন্তু এখন একটা আমব্রেলার নিচে আছি আমরা, সবার মতো করে একটা চিন্তা ভাবনা করে আসছি। এখানে একটা না বড় একটা মিসকমিউনিকেশন হয়ে আছে। যেমন আমি এর আগে আপনি জানেন জয়া আপার বাংলাদেশে, আমি যদি বলি যে ইম্পোর্টেড ছবি দুটো ছবি রিলিজ হয়েছে, দুটো বা তিনটা আমার মতে, আমার জানা মতে, আমি যদি ভুল না করি, তার মধ্যে একটা ছবি কিন্তু আমার রিলিজ করা রবিবার। এখন কি হয়েছে হিন্দি, আমি সত্যি কথা বলতে আমার কিন্তু এই পর্যন্ত বাংলাদেশে আমি পরশুদিন হিসাব করতেছিলাম প্রায় 24টা ছবি ইম্পোর্ট করা হয়েছে। তো ইম্পোর্টার আমি আমার কোম্পানি থেকে প্রায় 50টার উপরে ছবি ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আমি যেহেতু ডিরেক্টর ছিলাম, আমি ডিস্ট্রিবিউশন করতেছি, ওটাকে কখনো হাইলাইট করিনি, ঠিক আছে? তো এখন আমার মনে হলো যে না, আমরা এত বড় ডিস্ট্রিবিউশন চ্যানেল নিয়ে কাজ করতেছি, তো এখন হাইলাইটেড করা উচিত। তো সেই জায়গা থেকে সব ছবি, যেহেতু নতুন চিন্তা ভাবনা থেকে তুফান এবং রাজকুমার বানানো হচ্ছে, অবশ্যই এটা একটা সাকসেসফুল ফরম্যাট। এবং হিমেল একজন প্রুফ ডিরেক্টর, আমি বলবো রাফিও একজন পরীক্ষিত ডিরেক্টর, দুইজনেই কেউই নতুন না, দুইজনই সাকসেসফুল ডিরেক্টর এবং এই জেনারেশনের ডিরেক্টর। সবচাইতে বড় কথা, আমি অন্য জেনারেশনকে ছোট করছি না, বাট একটা জিনিস তো মানতে হবে, একটা হাওয়া চলে সবসময় ইন্ডাস্ট্রিতে। তো এখনকার বর্তমান হাওয়ার দুইজন ডিরেক্টর যদি হয়ে থাকে, রায়ান রাফি এবং হিমেল আশরাফ, সো ফেল করার কোনো কারণ নেই এবং নতুন কিছুই হবে। একটা বড় ছবি আছে, সেটা কিন্তু সাকিব ভাই ছাড়া আছে একটা ছবি ছাড়া। হ্যাঁ, ওটাই তো বললাম, এই বছর আমার একটা ছবি, ওইটা একটা মেগা প্ল্যান আছে আমাদের। আমরা এতদিন হিন্দি ছবি দেখতাম, জওয়ান হোক, সেটা কেজিএফ হোক অথবা পুষ্পা হোক, তাদের মধ্যে এত বাজেট আমাদের কাছে নাই, কিন্তু আমাদের স্বপ্নটা তো অনেক বড়। তো আমরা একটা বড় স্বপ্ন দেখার চেষ্টা করতেছি তুফানের মাধ্যমে, এই জন্য নামটাও তুফান। আমরা সবাই মিলে চেষ্টা করবো দর্শকদেরকে সেমন একটা ছবি উপহার দেওয়ার জন্য, যেটা আসলে বাংলাদেশে সিনেমা দেখে যখন আমার সুরঙ্গ দেখে, কিন্তু আপনারা বলেছেন সবাই যে
এটা যদি আসলে হলিউডেও বানানো হতো এরকমই হতো আসলে, মানে সুরঙ্গ সাইজটা এমনই হতো, মানে এরকমই অভিনয় হতো, কোনোভাবে ছোট মনে হয় না এই ছবিটাতে, যেখানে যেটা দরকার সেটা করেছি। তো আমরা কেন জানি অ্যাকশনের দিকে আমার মনে হয় একটু পিছানো আমরা এখন অ্যাকশনের দিকে, এটা আমাদের অনেক কিছু নাই আমাদের দেশে অ্যাকশন এলিমেন্ট। বাট আমার কাছে মনে হচ্ছে যে আজকে যখন আমরা জওয়ান দেখে ওয়াও বলতেছি, পুষ্পা, কেজিএফ, সেরকম কিছু একটা বানাতে চাই। আমি জানি না আমি কতটুকু পারবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমরা পারি অ্যাচিভ করতে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে একটা এমন ছবি বানাতে যেটা কিনা আসলে বাংলাদেশের একটা মাইল ফলক হয়ে থাকে অ্যাকশন সিনেমা। অবশ্যই একমত না, এই যুগে এটা সম্ভব। এই যুগে যদি কেউ এটা করে লক্ষ লক্ষ পোস্ট হবে, সাকিব খানের লক্ষ লক্ষ ফ্যান, এখন আমার ফেসবুকে আমার অনেক ফ্যান ফলো, একজন মানুষ যদি কপি করে লক্ষ লক্ষ পোস্ট হবে। আমি বললাম না, যখনই ভালো কাজ হবে তখনই কেউ না কেউ তো একটা কথা বলবে। আমি আরো বড় একজন মানুষের সাথে কাজ করছি, সাকিব খানকে নিয়ে। সাকিব ভাইয়ের কাছে আমি জীবনে অনেক কিছু শিখছি, এটা একটা শিক্ষা, চুপ থাকাটা। আমি আগে অনেক বেশি কথা বলতাম, চুপ থাকলে এটা আমি সাকিব ভাইয়ের কাছে শিখছি। এত বড় বড় ঘটনা উনি চুপ থাকে, উনি ওনার মতো কাজ করে যায়। সাকিব ভাই আমাকে বলছে, রাফি চুপ থাকা অভ্যাস করা ভালো, আসলে এটা ভালো।